নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন যতই সামনে এগিয়ে আসছে, ততই নানা রকম রাজনৈতিক কথা, রাজনৈতিক চর্চা সামনে আসছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে তৃণমূল অন্তত 3 টুকরো হয়ে গিয়েছে। একটি টুকরো কালীঘাট তৃণমূল বলে সংবাদ মাধ্যমে পরিচিত হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, কিন্তু এমএলএদের কয়েকজন, হাতে গোনা কয়েকজন বাদ দিলে বাকি সবাই তথাকথিত ঋতব্রত তৃণমূলের সঙ্গে গিয়েছে। আবার সংসদে, লোকসভার 2/3 বা তারও একটু বেশি সাংসদ তারা তৃণমূল ছেড়ে এনসিপিআই নামে অন্য একটি পার্টিতে যোগ দিয়েছে। রাজ্যসভায় ইতিমধ্যেই 4 জন পদত্যাগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, যাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই বিজেপি রাজ্যসভায় আবার নির্বাচিত করে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ করেছে। সুতরাং সব মিলিয়ে তৃণমূল আনুষ্ঠানিকভাবে 3 টুকরো হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই মনে করেন আসলে 4 টুকরো হয়েছে, কেননা বহু কর্মী, যাদের কথা সংবাদ মাধ্যমে সেভাবে রিপোর্ট করা হচ্ছে না, সেই রকম বহু কর্মী ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে হয় বসে গিয়েছেন অথবা অন্য কোনো দলে যাবার চেষ্টা করছেন বা গিয়েছেন। এদের কথা তেমনভাবে আমরা আলোচনায় আনছি না। এখন এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় কি ডাক দেবেন এবং আদৌ তার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে কিনা, এই নিয়ে খুব জোর চর্চা চলছে। এবং তখনই আমাদের কতগুলো ইতিহাসের ঘটনা মনে পড়ছে। 1969 সালে, আজ থেকে বহু বছর আগে, ইন্দিরা গান্ধী যখন কংগ্রেসের নেত্রী ছিলেন, সেই সময় ইন্দিরা গান্ধীর কিছু নীতি, জনমুখী নীতি, যেমন ব্যাংক জাতীয়করণ বা এই ধরনের নীতি, সেই নীতির ফলে কংগ্রেসের তৎকালীন বৃদ্ধ নেতারা বা বয়স্ক নেতারা বা বলা যেতে পারে কংগ্রেস সংগঠনের মূল নেতারা, তারা ইন্দিরা গান্ধীর ওপরে দারুণ চটে যান এবং শেষ পর্যন্ত তারা ইন্দিরা কংগ্রেস ত্যাগ করে। তারা আলাদা কংগ্রেস গঠন করেন এবং সেখান থেকে ইন্দিরা গান্ধীকে কংগ্রেস থেকে বহিষ্কার করেন। ইন্দিরা গান্ধীও একটি পাল্টা কংগ্রেস গঠন করেন এবং সেই কংগ্রেসের পরিচিতি হয় তৎকালীন সময় কংগ্রেস আর হিসেবে, আর রিকুইজিশনিস্ট আর হিসেবে পরিচিত হয়। এরপরেই 1971 সালের প্রথম দিকে ফেব্রুয়ারি মার্চে লোকসভা নির্বাচন এসে যায় এবং সেই নির্বাচনে ইন্দিরা গান্ধী স্লোগান দেন, গরিবি হটাও, অর্থাৎ দেশ থেকে গরিবিকে হটিয়ে দেওয়ার জন্য তার সরকার কাজ করবে। এই রকম একটি স্লোগানের ভিত্তিতে তিনি দেশের এমুড়ো থেকে ওমুড়ো চষে বেড়ান, শত শত জনসভা করেন এবং তারপরে নির্বাচনের ফলাফল যখন আসে, তখন দেখা যায় যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্দিরা গান্ধী লোকসভায় জিতেছেন এবং তারপরে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার আগে, সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো অ্যাডভান্টেজ এই লোকসভায় ইন্দিরা গান্ধী পাননি। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে, সেটা 1971 সালের 16 ডিসেম্বর, সেটা অনেক পরে। অর্থাৎ দেখা যায় যে কতগুলো জনমুখী নীতি, যেমন ব্যাংক জাতীয়করণ, তখন ব্যাংকগুলো বেশিরভাগই প্রাইভেট ব্যাংক ছিল, সেগুলোকে জাতীয়করণ করা বা এই ধরনের অনেক জনমুখী কর্মসূচির কথা বলে ইন্দিরা গান্ধী গরিবি হটানোর স্লোগান দিয়ে জিতেছিলেন এবং কালক্রমে ইন্দিরার কংগ্রেসই মূল কংগ্রেস হিসেবে স্বীকৃত হয়। নির্বাচন কমিশনও সেই স্বীকৃতি তাকে দিয়ে দেন।
এরপরে ইতিহাস সকলের জানা। এখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যখন বড় বড় নেতারা সরে যাচ্ছেন, বড় বড় নেতারা নতুন বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি সেই ইন্দিরা গান্ধী যেমনভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সেভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব? এটা মনে রাখতে হবে, ইন্দিরা গান্ধী কতগুলো নীতিগত প্রশ্নকে সামনে এনেছিলেন। তার মধ্যে ছিল গরিব মানুষের জন্য লড়াই করা, গরিব মানুষের জীবনকে পরিবর্তিত করা। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই রকম কোনো ডাক দেবেন, সেই রকম কোনো সংগ্রামের কথা বলবেন? যদি তিনি তা বলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, তাতে ঘুরে দাঁড়াবার একটা সুযোগ সম্ভবত তার সামনে রয়েছে। কিন্তু তিনি যদি খুব সাধারণ সাধারণ কথা বলে তার বক্তব্য শেষ করেন বা 21শে জুলাইয়ের সমাবেশ শেষ করে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আবার এ রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে অভিজ্ঞ মহলে। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।